বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ও এসফোর্সের প্রধান KM শফিউল্লাহ বীরুত্তম। পুরো নাম কাজী মোহাম্মদ শফিউল্লাহ। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীরুত্তম খেতাবে ভূষিত হন। স্বাধীন বাংলাদেশের প্রথম দিককার সেনাবাহিনীর প্রধান হিসেবেও তিনি গৌরবের আসনে অধিষ্ঠিত। জন্ম 1934 সালের 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। কাজী আব্দুল হামিদ ও রজ্জব বানু দম্পতির ষষ্ঠ সন্তান KM শফিউল্লাহ। মোরাপাড়া ভিক্টোরিয়া হাই স্কুল থেকে 1951 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন শফিউল্লাহ। এরপর ভর্তি হন মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে। কলেজে পড়ার সময়ই 52 ভাষা আন্দোলনের সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের পাশে ছিলেন শফিউল্লাহ। তো ইন্টারমিডিয়েট যখন করি তখনই কিন্তু ওই ভাষার আমাদের যে 52 ভাষা আন্দোলনটা শুরু হয়। আমি ওই আন্দোলনে ওই মানুষের সাথে ছিলাম, কিন্তু ওই এমন কোনো ঘটনায় যাতে নাকি আমি হই সামনে এরকম কোনো ঘটনা 1953 সালে পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে 55 সালে কমিশন লাভ করেন KM শফিউল্লাহ। তখন তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে থাকার আগ্রহ প্রকাশ করলেও তাকে পাঞ্জাব রেজিমেন্টে পাঠানো হয়। যদি কি আমি কমিশনের সময় আমাকে বলা হয়েছিল যে আমি কোথায় যাইতে চাই, আমার চয়েস ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, কিন্তু তারা আমাকে পাঞ্জাব রেজিমেন্টে পাঠায়। 2 বছর পরে আমাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ট্রান্সফার করে দেয়। 1968 সালে পাকিস্তানের সেনা স্টাফ কলেজ থেকে PSC পাশ করেন শফিউল্লাহ। 1969 সালে তাকে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড ইন কমান্ড করে পাঠানো হয়। এর মধ্যেই চলে আসে 70-এর নির্বাচন, যা সেনা কর্মকর্তা শফিউল্লাহর মধ্যে অন্যরকম এক বোধ নিয়ে আসে। আমাদের দায়িত্ব ছিল ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, রাজেন্দ্রপুর এই এলাকায় নির্বাচনটা করা। তো ওই সময় মানুষের যে আকাঙ্ক্ষাটা, উদ্যোগটা, আওয়ামী লীগকে ভোট দেওয়ার ব্যাপারটা, তখন আমি উপলব্ধি করেছি যে মানুষরা কি চায়। তো তারা এককভাবে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগে ভোট দেওয়াইছে। তো ওই একটা জিনিস আমাকে মনের মধ্যে, যে বাঙালিদের যে এটা পাওয়া উচিত। নির্বাচনের পরে দেখা গেল যে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছি পাকিস্তানি পার্লামেন্টে। এরপরেও কিন্তু তারা আমাদেরকে কোনো জায়গা দিতে রাজি না। পাকিস্তানিদের কাছে বাঙালি সেনা কর্মকর্তাদের কোনো মূল্যায়ন ছিল না, যদিও 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে বাঙালি সেনারা কৃতিত্বের স্বাক্ষর রাখেন। যেই দেশের জনসংখ্যার 56% বাঙালি, সেই দেশের সেনাবাহিনীতে আমাদের কোনো স্থান ছিল না। তারা মনে করতো আমরা কাপুরুষ। আমরা যে কাপুরুষ নই এটা আমরা প্রমাণ করেছি 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে। বীরত্বের সাথে যুদ্ধ করে তারা লাহোরকে রক্ষা করে। আশেপাশে পাঞ্জাব, পাঠান যারা ছিল রেজিমেন্ট, তারা পালায় যায়। কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা এমনও করেছে, বুকের মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক মাইন্ড লাগে, ট্যাঙ্কের নিচে চলে গেছে। সালের 25 মার্চের কালরাতে গণহত্যা শুরুর আগে থেকেই পাকিস্তানিরা বাঙালি সেনাদের নিরস্ত্র করার পরিকল্পনা করে। তবে সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান KM শফিউল্লাহ। 19 মার্চ পাকিস্তান সেনাবাহিনীর ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার থেকে ব্রিগেডিয়ার জাহানজেব আরবাব জয়দেবপুরে আসেন দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্র করতে, কিন্তু তিনি ব্যর্থ হন। KM শফিউল্লাহর নেতৃত্বে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মনের দরকার আছে। সেই মন যোগাইছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণটা
আমাদেরকে এমনভাবেই করেছে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এইসব কথাগুলো আমাদেরকে খুব উত্তেজিত করেছে। ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবু সিদ্ধান্ত নিয়েছে যে আমাদেরকে নিরস্ত্র করবে এবং 19শে মার্চে যাদবপুরের দিকে রওনা হয়ে আসছে। দিনটা ছিল শুক্রবার। সে যখন টঙ্গী পার হয়েছে, তো টঙ্গীর পরে দেখি জায়গায় জায়গায় ব্যারিকেড রাস্তার উপরে। সে একটা মেসেজ পাঠাইতেছে যে কমান্ডার ইজ অন হিজ ওয়ে টু ইউর ব্যাটালিয়ন টু হ্যাভ লাঞ্চ উইথ ইউ। লাঞ্চ করতে আসতেছে। তার সাথে এক কমিউনিস্ট সৈন্য, প্রত্যেকের সাথে অটোমেটিক ওয়েপন। ওইখান থেকে যখন আলটিমেটলি যখন পারে নাই, বলছে যে তোমরা ওই দিক থেকে আসো। আমরা বলছি যে আমরা তো ওখানে বেড়াতে পারতেছি না, তোমরা আয়সা বলো। তারা আসছে, আয়সা ভিতরে ঢুকছে। সে তার সৈন্য নিয়ে এসে ওই লিচু বাগানে নিয়ে রাখছে এবং সে তার কমান্ড স্ট্রাকচারকে নিয়ে আসতেছে। আমি তখন গেটের সামনে দাঁড়ানো। সাথে যোগ দেয় স্থানীয় জনতাও। জয়দেবপুরে অর্ধলক্ষাধিক বিদ্রোহী মানুষের সমাগমে নির্বিচারে গুলি করার কথা থাকলেও শফিউল্লাহর নেতৃত্বে বাঙালি সৈনিকরা তা করতে দেননি। জয়দেবপুরে হাটের দিন ছিল। ওই হাটে খুব কম হলো ওই দিন 50 থেকে 60,000 লোকের সমাগম। চারদিকে গম গম করতেছে। জয়দেবপুরের যে ভিতরে ঢুকতেই একটা রেল গেট আছে, ওই জনগণ করেছে কি একটা গুডস ট্রেন দাঁড় করায় দিয়া রেল গেট বন্ধ করে দিয়েছে। কয়েকজন দূরে এসে বলছে যে গেটটা বন্ধ। ব্রিগেড কমান্ডার উত্তেজিত হয়ে বলে যে ওপেন দিস গেট অ্যান্ড ফায়ার অ্যান্ড কিল অ্যাজ মেনি অ্যাজ পসিবল। তো ওখানে গেছে। আমি এক কমলি পাঠাইছি, শুধু তাদের বলে পাঠাইছি প্রতিহত খুলতে গিয়ে দরকার পড়লে গুলি করবে, কিন্তু গুলিটা মাথার উপর দিয়ে করবা। ব্রিগেড কমান্ডার করেছে কি, তার ট্রুপস নিয়ে ওইখানে গেছে। গিয়ে আমার যে ট্রুপসটা যারা নাকি জনগণকে ফেস করে করতেছে, তাদের পিছনে সে ডিপ্লয় করেছে। তো আমার যে রিজার্ভ কোম্পানি ছিল, আমি সেই রিজার্ভ কোম্পানিটিকে তার পিছনে লাগাইছি, যাতে করে সে যদি কিছু করে যেন আমাদের দুই দিকের মধ্যে পড়ে। তো যাই হোক, ওই দিন ওইখানে গোলাগুলির পরে কিছু ক্যাজুয়ালিটি হয়, 2 জন মারা যায় আর কয়েকজন আহত হয়। তো বলে যে why so much ammunition spent and so little casualty। তার মানে আমাদের দিয়ে যদি বাঙালি মারাইতে হয় তাহলে সেটা বোধহয় সম্ভব না। তাহলে এত গুলি খরচ করার পরে মাত্র 2 জন মারা গেল কেমনে? আর তাও জনসমুদ্রের ওপরে গুলি করা। 25শে মার্চের কাল রাতে গণহত্যা শুরু হলে ময়মনসিংহে ওই রাতেই প্রতিরোধ গড়ে তোলেন KM শফিউল্লাহর নেতৃত্বে বাঙালি সৈনিকরা। 19 তারিখে রাতেই আমার এতে নিয়ে বসে সবাই আমার কাছে জানতে চায় আমরা কী করবো টরবো। আমি শেষ পর্যন্ত বললাম যে দেখো, আমরা এখানে বসে তো কিছু করতে পারবো না, কারণ আমাদের উপরে আক্রমণ আসবে। এর আগে আমাদের ট্রুপস যারা বাইরে আছে তাদেরকেও করতে হবে, আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে করতে হবে, সম্পৃক্ত করতে হবে। তো ওইটা করার জন্য তোমরা যারা যেই সব জায়গাতে আছে সেই জায়গার থেকে সবাই গিয়া ময়মনসিংহ সার্কিট হাউসে গিয়ে একত্রিত হবা। এই জন্য আমি একটা কোড ওয়ার্ড তোমাদের ওয়্যারলেসে জানাবো। আর তোমাদের সাথে যে অবাঙালি যারা আছে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসবা। আর যদি তারা প্রতিহত করতে চায় গুলি করে মারবা। 25শে মার্চ রাতে ঢাকা ইউনিভার্সিটিতে তারা 300 জন ছাত্রছাত্রীকে গুলি করে মেরে ফেলছে।
এরপর আর আমাদের তাদের সাথে থাকার আর কোনো, আমি তখন আমার সেই কোড ওয়ার্ড পাঠিয়ে দিই। ওই রাত্রেই ময়মনসিংহে আমার যুদ্ধ শুরু হয়। 1971 সালের 4 এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়ায় ঊর্ধ্বতন বাঙালি সেনা কর্মকর্তাদের নিয়ে পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে বসেন তিনি। ইন দি মিন টাইম 2nd এপ্রিল জেনারেল ওসমানী ঢাকার থেকে এসে বর্ডার ক্রস করে এসে আমার হেডকোয়ার্টারে ওঠেন তেলিয়াপাড়াতে। তো ওনাকে সামনে রেখে আমরা কনফারেন্সটা করি। আমাদের কনফারেন্সের হলো যে এই কাজগুলো যারা নাকি হচ্ছে এখন, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একজন সিনিয়র অফিসারের দরকার। সেই কাজটা দায়িত্ব আমরা জেনারেল ওসমানীকে দিতে চাই। এছাড়া আমরা যে বিদ্রোহী সৈন্য, আমরা এক সরকারের অধীনে করতে চাই। সরকারটা হলো যারা নাকি পলিটিক্যাল লিডার, যারা নাকি তাদের একটা সরকার গঠন করতে হবে। আমরা সেই সরকারের অধীনে যুদ্ধ করব। তো আমরা যেদিন নাকি বসছি, ওই দিনই তাজউদ্দিন সাহেব ওনার টিম নিয়ে উনি শ্রীমতী গান্ধীর সাথে দিল্লিতে দেখা করেন। দিল্লিতে দেখা করে বলেন যে আমরা আপনাদের সমর্থন চাই। তো শ্রীমতী গান্ধীকে আমাদের বলে দিয়েছেন, যান, উই আর উইথ ইউ, ইউ ফার্স্ট ফর্ম এ গভর্নমেন্ট অ্যান্ড দেন টক টু আস। পরবর্তীতে মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে 10 জুলাই 1971 3টি ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। এস ফোর্সের প্রধান করা হয় KM শফিউল্লাহকে। সারা দেশে 11টি সেক্টর তৈরি করে 3 নম্বর সেক্টরের কমান্ডারও করা হয় তাকে। ওইখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা তো শুধু গরিলা যুদ্ধ করেই যুদ্ধ জয় করতে পারবো না, আমাদের কনভেনশনাল ফোর্সও তৈরি করতে হবে। তো কনভেনশনাল ফোর্স করতে গিয়ে আমাদের এই ব্রিগেড গঠন করতে হবে। আমার ওই ব্রিগেডটা, ওইখানে 3টা ব্রিগেড, একটা ব্রিগেডের নাম তার অধিনায়কের নামকে দিয়ে, যেমন খালেদের ব্রিগেডটা হলো K ফোর্স, আমার ব্রিগেডটা হলো S ফোর্স, জিয়ার ব্রিগেডটা হলো Z ফোর্স। এই 3টা ব্রিগেড গঠন করা হয়েছিল। ওই 3টা ব্রিগেড মানে মুক্তিযুদ্ধকালীন সময়ে তারা অবদান রেখেছে। 3 নম্বর সেক্টরের অধীনে বেশ কিছু সম্মুখ যুদ্ধে অংশ নেন KM শফিউল্লাহ। এর মধ্যে অন্যতম হবিগঞ্জের মাধবপুরের কাছে ইসলামপুরের যুদ্ধ, যেখানে তিনি নিশ্চিত প্রাণহানির আশঙ্কা জেনেও পালিয়ে যাননি। আমি যখন নাকি ইসলামপুর গ্রামের কাছে পৌঁছাই, তখন দেখি আমাদের ডান দিক থেকে, সিলেটের দিক থেকে একটা ট্রাক আসতেছে। আমার ব্যাটালিয়ন কমান্ডার ছিল নাসিম, জেনারেল নাসিম, যে সেনাপ্রধান হয়েছিলেন। হ্যাঁ, বলে স্যার এ তো আমার অ্যামিনেশন গাড়ি আসতেছে। তো আমরা এই গাড়িটাকে হাত দেওয়া করতে করতে পাশে এসে যখন দাঁড়ায়, দেখি যে এটা বলা পাকিস্তানি সৈন্য। তখন আমরা হ্যান্ডস আপ করতে বলছি, হ্যান্ডস আপ করছে, কিন্তু গুলিগালাজ আমরা অল্প জন ছিল বলে লাফ দিয়ে পড়ে কয়েকজনে গুলি করছে। নাসিম ওই দিন এখানে আহত হয়। তার বাটাকের এখান থেকে প্রায় 1 কেজির মতো মাংস উড়ে গেছে। আমার স্ট্যান্ড গানটা ছিল আমার বডিগার্ডের কাছে। যে সেও করেছে কি, এক পর্যায়ে দরজা খুলে জাম করে পড়ছে, পড়ে আমাকে জড়াই ধরছে। আমার যে বডিগার্ড, সে গুলি করতে গিয়ে একবার আমি ব্যারেলের সামনে, একবার ও ব্যারেলের সামনে। তখন আমি এক পর্যায়ে আমার এই ডান হাঁটু দিয়ে তার গ্রহণে মারছে বলে তার হাত খুলে গেছে। তা আমি যে মারছি পরে সে পড়ে গেছে, পড়ে গিয়ে আমার যে বডিগার্ড তাকে ধরে ফেলছে, তাকে শিল্ড করে ওই ঘুরাইতেছে স্ট্যান্ড গানটা, আমার স্ট্যান্ড গানটা দেয়া গুলি করতে গিয়ে এক পর্যায়ে আমি একটা আওয়াজ পেলাম, টাটা। কিন্তু ওখানে যে আমার বডিগার্ডের যে রাইফেলটা ছিল, ওই রাইফেলটা আমি ব্যারেল দিয়ে ধরে উঠে তার মাথার মধ্যে বাড়ি, কয়েকটা বাড়ি দিয়েছি, পরে যে মনে হলো ব্যারেল ভেঙে গেছে।
এমন সময় সিলেটের দিক থেকে একটা বাস আসছে, বাস এসে এখান থেকে দেখি যে পাকিস্তানিরা নামতেছে। কী করবো তখন? আমার কাছে যে রাইফেলটা গুলি করতে গিয়ে দেখি রাইফেল ভেঙে গেছে, ফালাই দিয়ে তখন আমি পিস্তল বের করে দেখেছি পিস্তল ভাঙা। ওই লোক যে আমার ব্যাটম্যানটাকে যথাযথ করতেছিল, এই গুলি লেগে আমার পিস্তলে। তারপরে আমি আর কী করবো, শেষ পর্যন্ত ওই যে জাম করে যেতে পড়লাম খালের মধ্যে। স্বাধীনতার 52 বছর পেরিয়ে গেলেও এখনও মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি তার চোখে ভাসে। সিলেটের দিক থেকে আখাউড়ার দিকে যাই আর কি। আমার হাতের ডান দিকে থেকে একজনে আমাকে মেশিন গানে ফায়ার সাপোর্ট দিতেছিল। তো এই যে কে আমরা জানি না। তখন আমরা তাদেরকে পাকিস্তানিদেরকে পরাজিত করে ওই জায়গা দখল করি। দখল করার পরে আমি ওই মেশিন গান পোস্টের দিকে যাই যে কে এটা দেখি। তো ওই মেশিন গানটা করতেছিল একজন নাম, তার নাম দৌলা মিয়া। তো ওই লোকটা শেষ পর্যন্ত আমাকে সে এক হাতে তার ভুঁড়ি ধরে রাখছে, তার এখানে গুলিতে হাত বেরিয়ে গেছে, আর এক হাতে মেশিন গান চালাই যাচ্ছে। আমাকে দেখে বলে যে স্যার, আপনি আমাকে রেখে আমাকে যে সম্মানটা দিয়েছেন এটা ব্যর্থ হয় নাই স্যার। আমার এই রক্ত মাখা শার্ট বঙ্গবন্ধুকে দেখাবেন যে তার কথায় আমি রক্ত দিয়েছি। মুক্তিযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে ঢাকার কাছে এসেও পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে শফিউল্লাহর বাহিনী। ভুলতা যখন আসছি তখন আর ড্যামরার দিকে না গিয়ে সোজা রূপগঞ্জের দিকে চলে গেছে। আমি ওইখান থেকে এই শীতলক্ষা নদী ক্রস করি এই 12 তারিখে করে ওইখানে ড্যামরাতে 13 তারিখে যুদ্ধ করতে হয়। এই ব্যাটালিয়নটা ছিল 12 ফ্রন্টিয়ার ফোর্স, আর তার কমান্ডিং অফিসার ছিল লেফটেন্যান্ট কর্নেল খিলজি। আমরা পিএমইতে একসাথে ছিলাম। আমাকে ওইখানে পৌঁছার পর আমি ওইখানে 13 তারিখে পৌঁছাই। তো 14 তারিখে যুদ্ধ করে তাকে পরাজিত করি। 16 তারিখ সকালে পাকিস্তানি 24 FF আমার কাছে সারেন্ডার করে। তখন ওই যে কমান্ডিং অফিসার ছিল খিলজি, আমি ওই কমান্ডিং অফিসারকে বলে তোমার কমান্ড ভেহিকেলটা বাইর করো আর আমাকে এয়ারপোর্টে পৌঁছাও। অবশেষে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়। তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর প্রধান নিয়াজি স্বাক্ষরের ভুলও ধরিয়ে দিয়েছিলেন। জ্যাকব তো বারে বারে নিয়াজিকে বলতেছিল যে সারেন্ডার, আর নিয়াজি উত্তরে বলতেছিল যে ইট উইল বি অন মাই ডেড বডি। 16 তারিখে? হ্যাঁ, 16 তারিখে সকালে। তো জ্যাকব বলল যে ইউ আর অলরেডি ডেড, ইফ ইউ ওয়ান্ট টু প্রিজার্ভ ইউর বডি গিভ আপ। তো আলটিমেটলি সে গিভ আপ করছে আর কি। তো আমি তার সামনে গিয়ে দাঁড়ায় বলি যে স্যার হাউ আর ইউ, কারণ আমি পাকিস্তান থেকে তাকে চিনতাম। আমি তাকে বললাম পরে যে সে যে মাথা নিচু করছে আর মাথাটা উঁচু করে নেই। তার পাশেই ছিল তার সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার বাকের সিদ্দিকী, সে আমার ইনস্ট্রাক্টর ছিল স্টাফ কলেজে। সে হাত বাড়াইতে বলছে, সফিউল্লাহ কংগ্রেচুলেশন, ইউ ফট ওয়েল। আমি বলি যে স্যার ইটস ইউর টিচিং। যেন অরোরা পড়ছে বা দিকে, যেন নিয়াজি ডান দিকে, আর আমি গিয়ে দাঁড়াইতে নিয়াজির সামনে একেবারে টেবিলের এখানে। তো ওইখানে বসে নিয়াজি তার বেল্ট খুলে তার ব্যাজেস অফ র্যাঙ্ক টুপি খুলে অরোরাকে দিছে। অরোরা তার সাইন করে দিছে তাকে সাইন করার জন্য। সে সাইন করে ফেরত দিছে। পরে আমি জেনারেল অরোরাকে বললাম যে স্যার, হি হ্যাজ নট কমপ্লিট হিজ সিগনেচার। দেখে বলে যে ইজ ইট? নিয়াজিকে বললো যে কমপ্লিটেড। সে লিখছে এ কে নেয়া,
জি লেখে নাই। তারপরে জেরাই দিয়া করেছে আর কি। কে এম শফিউল্লাহর মতো সাহসী সন্তানদের দেশপ্রেম ও ত্যাগের বিনিময়েই আমাদের এই স্বাধীনতা। বীর উত্তম উপাধি দেওয়ার পাশাপাশি 1972 সালের 5ই এপ্রিল বাংলাদেশের সেনাপ্রধান করা হয় তাকে। পরবর্তীতে কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি।